This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রোগী মৃত্যুতে হাসপাতালে তাণ্ডবের জের প্রতিবাদে সাগর দত্ত মেডিকেলে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব, জেলা শাসক, ব্যারাকপুরের সিপি হাসপাতালে গেলেও নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ চলছে। এই মুহূর্তে সাগর দত্ত থেকে রয়েছেন আমার সহকর্মী কৌস্তবের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌস্তব, খানিকক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে জিবি বৈঠক করছেন। সেই জিবি বৈঠকে এখনো পর্যন্ত কোনো সুরাহা সেখান থেকে বেরোলো কিনা, সেখান থেকে কোনো রেজলিউশন বেরোলো কিনা, বা এই মুহূর্তে গত 24 ঘন্টা আগে হামলার ঘটনা ঘটেছে, 24 ঘন্টা কেটে যাওয়ার পর এই মুহূর্তে হাসপাতালের নিরাপত্তার সার্বিক ছবিটা কেমন? কথা বলি, কারণ সেই জিবি বৈঠক শুরু হয়েছে, শেষ হতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং জুনিয়র চিকিৎসকরা যেমনটা তারা জানিয়েছিলেন কিছুক্ষণ আগেও, যে তারা এই যতক্ষণ না পর্যন্ত নো সেফটি নো ডিউটির কথা তারা বলছেন, নিরাপত্তার যে অভিযোগ তারা তুলছেন, পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং তারা বলছেন যে হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই, সেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা অবিলম্বে লাগাতে হবে। এবং তুমি যে কথাটা বললে যে পুলিশ প্রোটেকশনের কথা, গত 24 ঘন্টায় গতকালের ঘটনার পরে আউটপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তুমি জানো যে গতকালের ঘটনার পরে আজকে বিকেলবেলাতেই এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি তিনি নিজে এসেছিলেন এবং তারা এসে যখন এখানে মিটিং করেন, এখানে স্বাস্থ্য সচিব এবং সেই বৈঠক চলে। এবং বৈঠকের পর এখানে জুনিয়র চিকিৎসকরা আছেন, সেই জুনিয়র চিকিৎসকরা কিন্তু একগুচ্ছ দাবি সেখানে পেশ করেন এবং তারা বলেন যে সেই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা তাদের যে জুনিয়র চিকিৎসকরা আমরা দেখতে পাচ্ছি একদম স্বাস্থ্য ভবনের সামনে আমরা যেমন বিক্ষোভ দেখেছিলাম, জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক একই ধাঁচে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কি একটু কথা বলা যাবে যে তারা ঠিক গত 24 ঘন্টার মধ্যে সরকারের অনেক উচ্চপদস্থ যারা কর্তা তারা গেছেন হাসপাতালে, তারপরেও সার্বিক ছবিটা বদলেছে কিনা সেটা কি সরাসরি তাদের কাছ থেকে জানার মতো পরিস্থিতি রয়েছে? গতকাল যখন এখানে ঘটনাটা ঘটেছিল এবং এই 24 ঘন্টায় কোনো সার্বিকভাবে ছবিটা কতটা বদলেছে এখানে, গতকাল এখানে ঘটনার পরে সার্বিকভাবে কতটা ছবিটা বদলেছে সিকিউরিটির দিক থেকে? আশ্বাসনই পেয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে অত পরিবেশটা অনেকটা বদলে গেছে, যার জন্য আমরা সবাই ডিউটিতে ফিরেছি, কাজে ফিরেছি। আমরা ভেবেছিলাম যে আমরা তো আলটিমেটলি ডিউটিটা করতে চাই, কিন্তু কালকের ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পরিস্থিতি কিছুই বদলায়নি। হয়তো সামনাসামনি হয়তো কিছু লোককে দেখিয়ে দেওয়া হচ্ছে, সিকিউরিটি দেখিয়ে দেওয়া হচ্ছে যে সিকিউরিটি আছে, বাট অ্যাকচুয়াল সিকিউরিটি যে নেই, সিকিউরিটি পার্সন দেখানো হয়েছে বাট সিকিউরিটি যে নেই সেটা পরিষ্কার কাকে দেখিয়ে দিল। কি বলবে, তোমাদের তো এখনো জিবি মিটিং চলছে এবং তোমরা সিসিটিভি ক্যামেরার কথা বলছো, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই এখানে এবং আরও অনেক কিছু তোমরা অভিযোগ তুলছো। কি বলবে এই হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে? না, এই যে সিকিউরিটি নাম্বার অফ সিকিউরিটি যতগুলো বলা হয়েছিল অ্যাডিকুয়েট তো নেই, এটা তো পরিষ্কার। যেগুলো আমরা পুলিশ দাবি করেছিলাম সেইগুলোতে আমাদের লোকাল যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি লাগানো হয়েছে, যারা চিকিৎসকরা যেমনটা বলছেন তারা মনে করছেন যে গত 24 ঘন্টায় অর্থাৎ রোগীর পরিবারের হাতে হেনস্থা হওয়ার পরও গত 24 ঘন্টায় নিরাপত্তার সার্বিক ছবিটা হাসপাতালে এতটুকু বদলায়নি। অনেক ধন্যবাদ তোমাকে কৌস্তব। নজর রাখবো পরের খবরের দিকে। দুর্গাপুর বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। চিকিৎসকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্নায় মৃতার পরিবারের পরিজনেরা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে, নামানো হলো কমব্যাট ফোর্স। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ছবিটা। এই মুহূর্তে আমার সহকর্মী জয়ন্ত রয়েছেন আমার সঙ্গে। জয়ন্ত, ঠিক কী অভিযোগ, কি ঘটেছে? এবং রাজ্যের একের পর এক হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি রোগীর পরিজনেরা এভাবে মৃত্যুকে ঘিরে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক জয়ন্ত, কিন্তু মৃত্যুর পরে হাসপাতালের তাণ্ডব কেন? দেখো, যারা রোগীর আত্মীয় পরিজন তারা এখন হাসপাতালের মূল গেটের সামনে বসে স্লোগান সাউন্ডিং করছে এবং চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে এরকমটা অভিযোগ। এবং এই ঘটনা নিয়ে কিন্তু উত্তাল হয়ে ওঠে দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল,
যেটা জানা যাচ্ছে যে এই প্রসূতি হাসপাতালে ভর্তি হয়েছিল গত শুক্রবার। তারপরে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। সেই জন্ম হওয়ার পরে যে নাড়ি কাটা, সেই নাড়ি কাটা কেন্দ্র করেই গন্ডগোল, এবং যেটা অভিযোগ যে তার ইউরিনাল নাড়ি কেটে দেওয়া হয়েছিল, সেটা ভুল করে হোক ঠিক করে হোক চিকিৎসককে বলার পরেও চিকিৎসকরা সে কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে দোষী চিকিৎসকের শাস্তির দাবি করছে এবং এই পরিবার ক্ষতিপূরণের একসঙ্গে দাবি জানাচ্ছে যে আরো দুটো শিশু সন্তান আছে এবং আরেকটা নতুন করে শিশু সন্তান হয়েছে। এইভাবে এই মানে দফায় দফায় বিক্ষোভ চলছে। বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে মোতায়েন রয়েছে। বারবার যে কথাটা বলছে যে হাসপাতালে চিকিৎসার গাফিলতি হোক বা রোগীর আত্মীয়দের ঝামেলা, সেই ঘটনায় কিন্তু বারবার দেখা যাচ্ছে। দুর্গাপুরে কিন্তু এই ঘটনায় নিরাপত্তা সার্বিক ছবিটা কেমন? মানে যখন রোগীর পরিজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা সেই মুহূর্তে নিরাপত্তা সার্বিক ছবিটা, হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন যাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে, তাদের নিরাপত্তা ছবিটা সার্বিকভাবে এই মুহূর্তে হাসপাতালে কেমন? তোমাকে একটা কথা বলি, হাসপাতালের মূল গেটের সামনে যেহেতু তারা বিক্ষোভ করছে, হাসপাতালের এমার্জেন্সি এবং হাসপাতালের যে মূল গেট সেখানটাই বন্ধ রয়েছে। হাসপাতালে কোনো রোগী প্রায় 4 ঘন্টা হতে চলো, কোনো রোগী কিন্তু হাসপাতালে আর আসতে পারছে না। অর্থাৎ চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যারা ইনডোর পেশেন্ট রয়েছে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে। যদিও হাসপাতালের উপর কোনো এখনো পর্যন্ত ভাঙচুরের ঘটনা বা হাসপাতালের কোনো তাণ্ডবের ঘটনা ঘটেনি। এই রোগীর আত্মীয়রা হাসপাতালের বাইরেই বিক্ষোভ করছে এবং জমায়েত হয়ে রয়েছে এবং স্লোগান ফাইটিং করছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জয়ন্ত। নজর রাখবো পরে খবরের দিকে। কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি তুলল ছাত্র সংসদ। সিসিইউতে ভর্তিতে দালাল চক্রের অভিযোগ ছাত্র সংসদের। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষের ডেপুটেশন ছাত্র সংসদের। এই পুজোয় যারা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন তাদের টেনশন বাড়াচ্ছে বৃষ্টি, বিপর্যয়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মিরিক, কালিম্পং, সিকিমে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, বন্ধ পাহাড় সমতলের লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়ক। পর্যটনও বিপুল ক্ষতির আশঙ্কা। পরিস্থিতির পর্যালোচনায় রবিবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যা জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিম, মিরিক এবং কালিম্পংয়ে ধস। কালিঝোড়ায় 10 নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশে ধস। বন্ধ সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। মিরিকে ধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। বন্ধ তিস্তা বাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। সিকিমের মঙ্গন, চুংথাং সহ একাধিক এলাকায় ধস। যুদ্ধকালীন তৎপরতা রাস্তা মেরামতির কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। খোলা রয়েছে লাভা হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা। টানা বৃষ্টির জেরে দুর্যোগ পাহাড়ে একের পর এক ধস নেমেছে। সিকিমের লাইফলাইন NH10 সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি সিকিম ছাড়াও দার্জিলিং, বিজনবাড়ি, মিরিক প্রভৃতি বিভিন্ন এলাকায় কিন্তু একের পর এক ধসের খবর আসছে। বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর মিলছে। NH10 সেই এলাকা কালিঝোড়ার কাছে, যেখানে কিছুদিন আগেও কিন্তু এই রাস্তা কার্যত তলিয়ে গিয়েছিল ধসের জেরে। এই গোটা এলাকায় কার্যত পাথর কেটে এভাবে রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তাও আবারও বিপন্ন। ঠিক এভাবেই গতকাল টানা বৃষ্টির জেরে কার্যত তলিয়ে গিয়েছে রাস্তার একটা বড় অংশ। কখন রাস্তাটা ধসে গেল? রাতে 9টা বাজে ঘুষে গেল। বৃষ্টির জন্য নাই, আচমকা আওয়াজ হয়ে ধসে চলে গেল। আওয়াজ হয়ে গেলে ঘুষে গেল। কদিন আগেই তো সারিয়েছিল। কয়দিন আগে ঠিক করেছিল, ঠিক এখন তো ঠিক নাই। আরো এখন তো রাতে আরো ঘুষে গেল, পানি বরষুণ যায় আইছিল। কার্যত বিপর্যস্ত পাহাড় NH10 বিরিকদারা এলাকা। এই এলাকাটা উপর থেকে অসংখ্য বোল্ডার নেমে এসে ঠিক এভাবেই গোটা এলাকা জুড়ে ধ্বংসস্তূপ তৈরি করেছে। এবং এই রাস্তা সকালে একবার খোলা হলেও আবারও রাশি রাশি বড় বড় বোল্ডার নেমে এসে এভাবেই রাস্তা বন্ধ করে দিয়েছে। এবং এই এলাকাতেও কার্যত একটা বড় অংশ তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। নিশ্চয়তা নেই, তো সম্ভবত ব্যাক করে অন্য রাস্তা যদি হয় সেটা দিয়ে দেখার প্ল্যান আছে। ভয়াবহ ছবি, গোটা রাস্তাটা তো ঠিক আছে। এখন তো দেখুন না, ফাটল এক্ষুনি আবার পড়েও যা মনে হচ্ছে। আমরা তো দাঁড়িয়ে থাকতে থাকতে দিলাম কিছু পাথর ঝুরঝুর করে পড়ছে আর কি। উল্টো দিকে একবার দেখাবো, যে কটা গাড়ি কার্যত আসার চেষ্টা করেছিল তারাও কার্যত অবরুদ্ধ হয়ে গেছেন। কারণ এই এলাকার পর আপাতত আর কোনো গাড়ি আগের দিকে এগোবে না। যারা এই এলাকায় রাস্তা খোলার কাজ করছেন তারা বলছেন এই বিরিকদারা ছাড়াও এই গোটা লাইফ লাইনে
একাধিক এলাকায় কিন্তু ধস নেমেছে। একটানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে উত্তরবঙ্গের আংরাভাষা নদীতে। নদীর জলে প্লাবিত জলপাইগুড়ির বানারহাটের সাকুয়াঝোড়া এলাকা। জলের তলায় শান্তিনগর কলোনি, জ্যোতির্ময় পল্লী, বিবেকানন্দ পল্লী সহ বেশ কিছু এলাকা। দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকাবাসীর। ডুয়ার্স ও ভুটান পাহাড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদীতে। তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৫,৪34 কিউমেক জল। দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি সেচ দপ্তরের তরফে। গ্রামবাসীদের সতর্ক করতে মাল মহকুমায় ক্রান্তি এলাকায় মাইকিং প্রশাসনের। মৌসুমের প্রথম তুষারপাত সিকিমে, বরফে ঢাকলো পথঘাট। সময়ের আগেই বরফ পড়া শুরু হলো উত্তর সিকিমে। সান্দাকফুতেও ঠান্ডা পড়েছে ভালোই, কিন্তু বরফের দেখা মেলেনি এখনো। সিকিমে তুষারপাত সেই সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গতবারের তুলনায় এবার কলকাতা থেকে দার্জিলিং, সিকিম যাওয়ার বুকিং কম হচ্ছে, জানাচ্ছে কলকাতার পর্যটন সংস্থাগুলো। বৃষ্টি ধসের কথা ভেবে অনেকেই আর সিকিম যেতে চাইছেন না। অনেক পর্যটকই ক্যান্সেল করে দিচ্ছে, তাদের অনেক পরে বুকিং থাকলেও তারা ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, তো সেটা তো সমস্যা চলছেই। এমনি আর এই রিসেন্টলি এই ওয়েদার খারাপের জন্য অনেকে সিকিমের দিকে যেতেও চাইছে না। টানা বৃষ্টি বিপর্যয়ের জেরে সামগ্রিকভাবে পর্যটন ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাস্ট এক সপ্তাহে এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে, সেই অভিক দে, সেই বিরূপক্ষ বিশ্বাস, তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইট দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেড দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে, যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে, যে থ্রেড কালচার বলে কিছু নেই। তাহলে এই যে প্রত্যেক কটি জায়গায়, প্রত্যেক কটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে, তারা যে এই ভুরি ভুরি অভিযোগ আজকে তুলে দিচ্ছে, তাহলে সেগুলো কি মিথ্যে? আজকে বিরূপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি। তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই ৭,০০০ জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট, নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি থ্রেড কালচারকে প্রোপাগেট করছে? আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও বলছি, আমরা আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই, আমরা ক্ষুব্ধ। আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম। আমরা বারবার করে বলেছি, আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকালবেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি, তিনি কি দেখতে পেলাম? তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন, এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে, যা রেসপন্সিবিলিটি আছে, যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং MSVP তারা ব্যর্থ। আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ। তার বিরুদ্ধেও, তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিনে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে। আমরা এখানে জানাতে চাই, আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের 4 এবং 5 নম্বর যে দাবি, সেফটি, সিকিউরিটি, থ্রেড কালচার, এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম। সেই মেলের কিন্তু প্রায় 48 ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি। বরং আমরা কি পেলাম? সাগর দত্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আরজিকর করে দেব। তাহলে আমরা বারবার এইভাবে বলছি, প্রত্যেকটা মানুষ, সমগ্র জনসাধারণকে বলছি যে এই থ্রেড কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় ছড়িয়ে গেছে। আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আরজিকর করে দেব, অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেব, অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেব, বাড়ি গুড়িয়ে দেব। তার মানেটা কি? এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেড কালচার দেয়া হচ্ছে, থ্রেড দেয়া হচ্ছে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন। এবং আমরা এই জিনিসটাও জানাতে চাই যে আমাদের এই ক্ষোভের জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমরা সামনের 30 তারিখ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে, আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি, সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা
সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই। শুধুমাত্র তাই নয়, আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে। আর নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরে, সোমবার বিকেল থেকে পূর্ণ কর্মবিরতির ডাক সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। সুপ্রিম কোর্টের শুনানির পর কর্মবিরতির ডাক। আমরা এর আগে আগামীকাল একটি মিছিলের ডাক দিয়েছিলাম, একটি ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামের ডাক দিয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে বলছি যে আগামীকাল রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক, মোমবাতি হোক, এই নিয়ে রাস্তায় বেরোন। আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনো রকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে, এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি চলতে থাকে আর খুব দূরে নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মশাল মিছিল প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে তাদের কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমরা বেরিয়ে পড়ব। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা মহালয়ার দিনের জন্য একটি মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক দিয়েছি, সেটি ধর্মতলা চত্বরে। সেই প্রোগ্রাম আমাদের এখনও রয়েছে। আজকের ঘটনা, আজকের কর্মসূচি এবং গতকাল সাগর দত্তের ঘটনায় আমরা কিন্তু আবারও জানাচ্ছি, আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ আমাদের সমস্যা বুঝেছে, যেভাবে এত দিন ধরে আমাদের পাশে থেকেছেন, তারা আমাদের পাশে থেকে পুরো নাগরিক সমাজ সামনে এসে আমাদেরকে সমর্থন করবেন এবং হাজারে হাজারে এগিয়ে এসে আমরা অভয়ার ন্যায় বিচার এবং পরবর্তী অভয়াতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি, তাতে আমাদের পাশে সামিল হবেন।